প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩০৯ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। তোমাদের মধ্যে আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করেছো যে রাজদা আমাদের একটা গ্রুপ ট্যুর করলে কেমন হয়। এবার ব্যাপারটা হচ্ছে, আমি একটা ব্যক্তিগতভাবে জিনিস ভেবেছিলাম, সেটা হচ্ছে যখন আমাদের প্রেতপক্ষের 25,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে সেই উপলক্ষে আমরা একটা গ্রুপ ট্যুর করব। সেটা তোমাদেরকে জানানো হয়নি, তোমাদেরকে আজকে জানিয়ে দিলাম, কেননা প্রচুর হোয়াটসঅ্যাপ আমি পেয়েছি, অনেকেই গ্রুপ ট্যুর করতে চাইছে। তোমরা তাড়াতাড়ি আমাদের চ্যানেলকে 25,000 সাবস্ক্রাইবারের পরিবারে পৌঁছে দাও। তোমরা একটু বেশি করে তোমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে আমাদের চ্যানেলকে বা আমাদের ঘটনাগুলোকে একটু শেয়ার করো, যাতে কিনা আমাদের পরিবার আরো তাড়াতাড়ি বড় হয়। তবে গ্রুপ ট্যুর আমি করব, অবশ্যই করব। আমি সবসময় বলি যে আমাদের এই প্রেতপক্ষ পরিবার, এই পরিবারকে বড় করার দায়িত্ব কিন্তু একা আমার নয়, তোমাদের সকলের। আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে জামশেদপুর থেকে শাগনিক চক্রবর্তী। এখানে বলে রাখি, শাগনিক হচ্ছে উন্মেষ চক্রবর্তীর বন্ধু এবং উন্মেষের থেকেই কিছুটা ইন্সপায়ার হয়ে ও ঘটনা পাঠাচ্ছে আমাদেরকে আজকে এই প্রথমবারের জন্যে। আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে অর্ঘ্য জানা রানাঘাট থেকে। শুরু করছি আজকের প্রেতপক্ষের ৩০৯ নম্বর এপিসোডের প্রথম ঘটনা। হ্যালো রাজদা, তুমি কেমন আছো? আমি শাগনিক জামশেদপুর থেকে লিখছি। উন্মেষ চক্রবর্তী, যে কিনা তোমাদের এই প্রেতপক্ষ চ্যানেলে প্রচুর ঘটনা পাঠিয়েছে, ও আমারই কলেজের বন্ধু। আর কিছুটা ওর থেকে ইন্সপায়ার হয়েই আমি এই ঘটনাটা জোগাড় করেছি আমারই এক বান্ধবী লাবণ্যের কাছ থেকে। পদবী উল্লেখ করছি না এবং তারই জবানিতে ঘটনাটা শুরু করছি। আমার নাম লাবণ্য। আমি এখন বরিশালে থাকি, তবে আমার জন্ম হয়েছিল রাজশাহীতে। আমার মা বাবা দুজনেই ছিলেন বিশাল মাপের শিল্পী। বাবা গান করতেন এবং মা ছিলেন একজন নামকরা নর্তকী। কিন্তু আমার জন্মের ঠিক আগেই আমার বাবার মৃত্যু হয় এক ভয়াবহ পথ দুর্ঘটনায়। আমি পরে জানতে পেরেছিলাম বাবা আমাকে দেখতে হাসপাতালে আসার পথেই মারা গিয়েছিলেন। আর সব থেকে অবাক করা ব্যাপার হচ্ছে, আমার জন্মের কয়েক ঘন্টার মধ্যেই আমার মায়েরও মৃত্যু ঘটে, ম্যাসিভ হার্ট অ্যাটাক। আমি অনাথ হয়ে যাই আমার জন্মের দিনই। আমাকে দত্তক নেন আমার মায়েরই এক দূর সম্পর্কের মাসি, যার নাম রত্না। তিনি যখন আমাকে দত্তক নিয়েছিলেন তখন উনি ছিলেন সিঙ্গেল। একটা স্কুলে পড়াতেন, খুবই ধর্মপরায়ণ এবং আত্মভোলা মানুষ ছিলেন তিনি। অনেক বছর ধরে তিনি প্রচুর সম্বন্ধ আসছিল তার, কিন্তু বিয়ের দিনক্ষণ ঠিক হলেই অদ্ভুতভাবে তার বিয়েটা যেত কেটে। এরকমও হয়েছিল দুবার বিয়ের পাকা দেখা এবং দিন নির্ধারণও হয়ে গেছে, কিন্তু পাত্রর মৃত্যু ঘটেছে। অনেকেই বলতে শুরু করে এই রত্না অপয়া। অনেক বছর কেটে যেতে থাকে। এক সময় জানা গিয়েছিল যে ওই রত্না মাসির ওপর কোনো তান্ত্রিকের প্রভাব আছে, এমন এক ধরনের কালা জাদু যেটা কিনা কাউকে অন্ধকারে বেঁধে রেখে দেয়। মানুষ তার অস্তিত্ব ভুলে যায়, সুখের সব পথ বন্ধ হয়ে যায়। এই কালা জাদু করেছিল তার নিজের ছোট মামার বউ, যিনি চিরকাল ঈর্ষান্বিত ছিলেন রত্নার সৌন্দর্য ও জনপ্রিয়তার জন্যে। তান্ত্রিকের নির্দেশে সে রত্নার নখ, মাথার চুল আর ব্যবহার করা একটা লাল ওড়না পুঁতে রেখেছিল তারই বাড়ির এক শুকনো কুয়োর ভেতরে। সঙ্গে ছিল একটা মাটির পুতুল, তার মধ্যে বাঁধা রক্তমাখা ব্যান্ডেজ, আর সেই পুতুলের মধ্যে বেঁধানো অনেকগুলো ছুঁচ। সেই দেখেই নিশ্চিত হয় সবাই যে রত্নার ওপর কালা জাদু করা হয়েছে। রত্নামাসি এই সব জানার পর প্রচণ্ড ভেঙে পড়েন, মানসিকভাবে অসুস্থ হয়ে যান। একদিন তিনি আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর সেই দিনই তার পরিবারের এক সদস্য তাকে উপদেশ দেয় যে একটা বাচ্চা যদি ওর জীবনে আসে, হয়তো সে সমস্ত অভিশাপের পথ থেকে বেঁচে যাবে। তারপরই আমাকে দত্তক নেওয়া হয়। আমি ধীরে ধীরে বড় হতে থাকি, আর রত্নামাসিও আমার মধ্যে জীবনের আলো খুঁজে পায়।
যদিও তিনি আমার সম্পর্কে মাসি নয়, কিন্তু আমি ঘটনা বলার সুবিধার্থে তাকে রত্না মাসি বলেই ডাকছি। আমাকে নিয়ে তিনি বেশ সুখেই জীবন কাটাচ্ছিলেন। তার জীবনটা অশান্ত থেকে কিছুটা শান্ত হয়ে আসে। এরপর 8টা বছর কেটে গেছে। হঠাৎ করেই রত্না মাসি এক অদ্ভুত রোগে আক্রান্ত হন। তিনি কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। চোখের দৃষ্টি হয়ে গিয়েছিল ঝাপসা। সারাক্ষণ কাঁপতেন, যেন কেউ তাকে স্পর্শ করছে। ডাক্তাররা কিছুই ধরতে পারেননি। তারপর মাসিরই পরিবারের একজন তাকে বরিশালেরই এক বিখ্যাত পীর সাহেবের কাছে নিয়ে যায়। পীর সাহেব 3 দিন ধরে তদবির করেন। এরপর তিনি বলেন, এই নারীর শরীরে একটা আত্মা প্রবেশ করেছে, এক অতৃপ্ত প্রেতাত্মা, এবং সে ওর শরীরে আটকা পড়ে গেছে। সেই আত্মা শেকলের ন্যায় তার সারা শরীরে জড়িয়ে রয়েছে, আর এখন তার মাংস ছিঁড়ে বের হতে চাইছে। কিন্তু কেন সেটা বুঝতে পারছি না। তবে এইটুকু বলতে পারি, এই আত্মা তারই এক আত্মীয়ের, একটা মৃত শিশু। তারই আত্মাকে ওর শরীরে চালান করা হয়েছে, আর ওর ওপর যন্ত্রণা চালানো হচ্ছে। পীর সাহেব এরপর আরো বলেন, এই আত্মা প্রতি পূর্ণিমায় সক্রিয় হয়, আর সে হাহাকার করে ওঠে। এই ঘরের নিচে নিশ্চয়ই কিছু পোতা রয়েছে, আর সেটাকে তুলতেই হবে। যদি না তোলা হয় তাহলে সেই অতৃপ্ত প্রেতাত্মা এই ঘরে আগুন লাগিয়ে দেবে। তোমরা সবাই পুড়ে মরবে। এরপরে পীর বাবার কথা অনুযায়ী রত্নামাসির বাড়ির লোকেরা পীর বাবাকে বলেন, ঘরের কোথায় খোঁড়া হবে বাবা? পীর বাবা তখন সারা বাড়ি ঘুরে উঠোনের একটা জায়গা নির্দেশ করে দেন আর বলেন, যা পোতা আছে সেটা এখানেই রয়েছে। লোক দিয়ে মাটি খুঁড়িয়ে দেখা যায় সেখান থেকে বেরিয়ে আসে একটা মাটির হাঁড়ি, যার মধ্যে রাখা রয়েছে একটা রক্তমাখা পুতুল, রত্নার চুল, আর তারই ব্যবহার করা একটা প্যাড। সেই মাটির হাঁড়ির ওপরে কি ভাষায় যে লেখা ছিল সেটা কেউই বুঝতে পারেনি। আর পীর সাহেবকে জিজ্ঞাসা করা হলে তিনিও বলেন যে যা লেখা আছে সেটা জানার কোনো দরকার নেই। তিনি নির্দেশ দেন যে সেই সব জিনিস রাত 3টের সময় বাড়ির সামনের নদীতে ডুবিয়ে দিতে হবে। কথা মতো তাই করা হয়। তবে এই সব করেও রত্না মাসিকে বাঁচানো যায়নি। ঠিক 3 দিন পর রত্না মাসির মৃত্যু ঘটে, ম্যাসিভ হার্ট অ্যাটাক। আর তখন আমার বয়স 10 বছর। তার মৃত্যু আমাকে একদম স্তব্ধ করে দিয়েছিল। আমি দ্বিতীয়বারের মতো আমার মাকে হারাই, কেননা তিনি আমাকে মায়ের মতোই মানুষ করেছিলেন। এরপর রত্না মাসিরই একমাত্র বড় ভাই সায়েম কাকু আমাকে তার বাড়িতে নিয়ে যান। তিনি বলেছিলেন, এই মেয়ে আমার বোনের শেষ আশীর্বাদ। আমি এই মেয়েকে আমার মেয়ের মতো মানুষ করব, আর আমি সায়েম কাকুর বাড়িতেই বড় হতে থাকি। কিন্তু তারপর শুরু হয় আরেক অধ্যায়। আমার বয়স তখন 15। আমি প্রায়শই রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতাম একটা ছেলে, হয়তো আমার সমবয়সী হবে, আমার দরজার পাশে দাঁড়িয়ে থাকে আর কাঁদে। গলার স্বর শুনে মনে হতো সে আমাকে চেনে, আর আমিও ওকে চিনি। আমি ভয় পেয়ে কাকুকেও বলি, তিনি বিশ্বাস করেন না। তবে একদিন সায়েম কাকু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। তার মুখ বেঁকে যায়, চোখ উল্টে যায়, আর তিনি এক অদ্ভুত স্বরে কথা বলতে থাকেন। আমি প্রচণ্ড ভয় পেয়ে পাশের বাড়িতে গিয়ে লোকজন ডেকে আনি, আর তারাই স্থানীয় এক তান্ত্রিককে ডেকে নিয়ে আসে। তিনি দীর্ঘ অনুসন্ধানের পর সকলকে বলেন তার মৃত ছোট বোনের অতৃপ্ত প্রেতাত্মা তাকে ভর করেছে, মানে তিনি রত্না মাসির কথা বলছেন। এরপর সেই তান্ত্রিক নানাবিধ পুজো আচ্চা করে সায়েম কাকুকে সেই আত্মার কবল থেকে বাঁচায়। তান্ত্রিক বাবাজি এও বলেন যে রত্না মাসি মরে গিয়েও শান্তি পায়নি, তাই সে সায়েম কাকুর মধ্যে ভর করে আমাকে দেখতে আসতেন। তিনি এও জানান যে এরকম নাকি আগেও হয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি। আজ আমার বয়স 24। সায়েম কাকু আজ 2 বছর হয়েছে মারা গেছেন। সায়েম কাকু ছিলেন অকৃতদার, তাই আমি তার বাড়িতেই থেকে যাই। কিন্তু সেই বাড়িতে আমি আজও মাঝে মাঝে গভীর রাতে রত্না মাসির উপস্থিতি টের পাই। তাহলে কি তিনি আজও আমাকে দেখতে আসেন?
আমাকে নজরে নজরে রাখেন। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। শাগনিক আমাদেরকে পাঠিয়েছে। শাগনিক এই প্রথমবারের জন্য আমাদেরকে ঘটনা পাঠিয়েছে। থ্যাংক ইউ শাগনিককে। আর শাগনিককে রিকোয়েস্ট করব, তোমার কাছে যদি এরকম ঘটনা আরও আসে তুমি অবশ্যই আমাদেরকে পাঠাবে। আর তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনার টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে। আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে অর্ঘ্য জানা রানাঘাট থেকে। তারই দুই বন্ধু অর্ঘ্য এবং শুভদীপের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা অর্ঘ্য আমাদেরকে লিখে পাঠিয়েছে। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 309 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। মাত্র 10 দিন হলো অর্ঘ্যরা রানাঘাটের গার্ডেন পাড়ার একটা পুরনো ফ্ল্যাটে উঠে এসছে। অফিসের যাতায়াতে ক্লান্ত হয়ে কলকাতা থেকে সরে এসে এই শান্তিপূর্ণ জায়গায় থাকার সিদ্ধান্ত অর্ঘ্যই নিয়েছিল। ওদের অফিস রানাঘাট স্টেশন থেকে হেঁটে 10 মিনিট, তাই লোকেশনটা উপযুক্ত মনে হয়েছিল তার। কলকাতা থেকে ডেলি প্যাসেঞ্জারি করা সম্ভব ছিল না। বাড়িটা 3 তলা, তবে অর্ঘ্যরা থাকে নিচতলায়। মালকিন সোমা চক্রবর্তী একা থাকেন ওপরের তলায়। অর্ঘ্য এই বাড়ির খোঁজ পেয়েছিল এক স্থানীয় প্রপার্টি ডিলারের মাধ্যমে। বাড়িটা বহু পুরনো হলেও বেশ সাফসুতরো। তবে একটা ব্যাপার ছিল, একতলার রান্নাঘরের পাশে পুরনো একটা বেসমেন্ট ঘর, যেটা সবসময় বন্ধ থাকে। সোমা বলেছিল ওটা খোলার দরকার নেই, আগে বন্যার সময় অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, সব আবর্জনা ওর মধ্যেই রয়েছে, তাই ওটা বন্ধই রাখি। অর্ঘ্য আর শুভদীপ এই নিয়ে বেশি ভাবেনি। শুরুতে সবই ঠিকঠাকই চলছিল, কিন্তু 4 দিন পর থেকেই একটা অদ্ভুত ব্যাপার শুরু হয়। একদিন রাতে, সময়টা তখন রাত 3টে হবে, অর্ঘ্যের ঘুম ভেঙে যায়। কোথা থেকে যেন নিচু গলায় ফিসফাস আর খিলখিল হাসির শব্দ শুনতে পায় সে। শুভদীপ তখন ঘুমাচ্ছে। অর্ঘ্য উঠে বেসমেন্ট ঘরের দরজার কাছে এসে দাঁড়ায়। কোথাও কিচ্ছুই নেই। তখন সে ভাবে হয়তো পাশের বাড়ির আওয়াজ হবে। ঠিক একদিন পরের ঘটনা। রাতের বেলায় অর্ঘ্য বাথরুমে ঢুকেই ওর নজর পড়ে কলের নিচে বালতিতে জল নেই, অথচ কিছুক্ষণ আগেই তো এই বালতিতে জল ছিল। সে কল খুলে দেখতে গেলে কল থেকে একটা খসখস আওয়াজ হয়। তাহলে কি জল নেই, নাকি কলটা খারাপ হয়ে গেল? সে দেখার জন্যে রান্নাঘরের পাশে ওয়াশ এরিয়াতে রাখা ছোট্ট একটা বেসিনের নিচে থাকা পুরনো নল খুলে দেখে এখান থেকে তো জল পড়ছে, তবে সেই জল রক্তবর্ণ। অর্ঘ্য স্তম্ভিত হয়ে যায়। সে দৌড়ে গিয়ে শুভদীপকে ডেকে আনে। শুভদীপ দেখে বলে, ধুর, জলে আবার রক্ত কোথা থেকে আসবে? আরে এখানের জলে খুব আয়রন, প্রথম দিকে একটু এরকম লাল জল বেরোয়, তুই তো জানিস। এই কথাটা মানা যায় ঠিকই, কিন্তু যতই আয়রনের জল হোক সেটা এমন রক্তবর্ণ হওয়ার কথা নয়। আর তার সঙ্গে সেই জলে একটা কাঁচা মাংসের গন্ধ অর্ঘ্যকে অস্থির করে তোলে। কিন্তু শুভদীপ সেই গন্ধ পায় না। পরের দিন অর্ঘ্য সোমাদির কাছে যায়, কিন্তু তিনি বলেন, ওই জল ব্যবহার করো না বাবা, ওদিকের কিছু সমস্যা আছে। আসলে ওই দিকের কলটাই আলাদা লাইন, ওইদিকের ট্যাঙ্কটা খারাপ। তার মানে বাথরুমের লাইন আলাদা আর সেই ওয়াশ বেসিনের তলার লাইনটা আলাদা, এটা তাদের জানা ছিল না। আরেকদিন রাতের ঘটনা। সময়টা তখন রাত 1টা কি 1:30 হবে। অর্ঘ্য স্পষ্ট শুনতে পায় একটা শিশুর কান্নার আওয়াজ, আর সেই আওয়াজটা আসছে সেই বেসমেন্টের ঘরের ভেতর থেকে। তবে এই শব্দ অর্ঘ্য ও শুভদীপ দুজনেই শুনতে পায়। ওরা দুজনেই সেই বেসমেন্টের সামনে গিয়ে সেই দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু তার ভেতর থেকে একটা কটু গন্ধ আসে তাদের নাকে, আর তারা তৎক্ষণাৎ সেখান থেকে ঘরে চলে আসে।
পরের দিনটা ছিল রবিবার, তাই অর্ঘ্য একটা লোকাল প্লাম্বারকে ডেকে আনে। তার নাম গণেশ মিস্ত্রি। সে এসে সব দেখে বলে, আর এই বাড়িটা পুরনো তো, এই পুরনো ঘরের নিচে কোনো লাইন ফেটে গিয়ে ওই জল বেরোচ্ছে না। ওই ঘরটা যদি খোলা হয় তাহলে দেখতে পাবো, ওই লাইনটা ওই দিকেই আছে। গণেশ মিস্ত্রি সেই বেসমেন্টের ঘরের দিকটা দেখায়। সমাধি প্রথমে রাজি হন না, তবে বাধ্য হয়ে পরে তাকে রাজি হতে হয়। সেই বেসমেন্টের দরজা খুলে যখন সেই গণেশ মিস্ত্রি নিচে নামতে থাকে, অর্ঘ্য আর শুভদীপ তার পিছু নেয়। নিচটা একেবারে ঠান্ডা। নিচে নামার পর মিস্ত্রি টর্চের আলো ফেলে আর তারা সবাই দেখতে পায় সেই ঘরের নিচে রাখা রয়েছে একটা ছোট্ট খাট। সেই খাটের ওপর রাখা রয়েছে একটা পুতুল। পুতুলের পাশেই পড়ে আছে একটা ছেঁড়া জামা, আর ঘরের এক কোণে কংক্রিটের মেঝে যেন নতুন করে ঢালাই দেওয়া। মিস্ত্রি বলে, এই জায়গায় কিছু চাপা দেওয়া হয়েছে, এই জায়গাটাই খুঁড়তে হবে। গণেশ মিস্ত্রি হাতুড়ি আর ছেনি দিয়ে সেই জায়গা খুঁড়তে আরম্ভ করে। সেই জায়গা খোঁড়ার কিছুক্ষণ পরেই সেই জায়গা থেকে বেরিয়ে পড়ে একটা বালিশ, তারপর একটা প্লাস্টিকে মোড়া একটা ছোট্ট শিশুর দেহ। গণেশ সেই দৃশ্য দেখে আঁতকে ওঠে আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু অর্ঘ্য আর শুভদীপ সেইখানে পাথরের মতো দাঁড়িয়ে থাকে, আর সমাধি মাথা নিচু করে সেখানেই বসে পড়েন। পরে জানা গিয়েছিল সমাধি পুলিশের কাছে কবুল করেছিলেন যে ওই বাচ্চা মেয়েটির দেহ তার নিজের মেয়ের। এই সমাধির স্বামী ছিল না, তিনি ছিলেন বিধবা। একদিন নাকি রাগের মাথায় তার মেয়েকে তিনি এমন মেরেছিলেন যে তার মেয়ে মারা গিয়েছিল, আর তিনি বেসমেন্টের সেই জায়গায় নিজের মেয়ের দেহ পুঁতে দেয়। তবে অবশ্যই সেই জায়গা এমনভাবে ঢালাই দেওয়া ছিল যেটা তার একার পক্ষে করা সম্ভব নয়। তার জুড়িদার কেউ ছিল কিনা এটা জানা যায়নি, তবে অর্ঘ্য আর শুভদীপ এটা জানতে পেরেছিল যে সেই সমাধি নাকি পুলিশের হাতে ধরা পড়ার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। কড়া শাসন করতে গিয়ে তিনি তার ছোট্ট মেয়েকে মেরে ফেলেছিলেন। অর্ঘ্য এবং শুভদীপকেও পুলিশের জেরা সামলাতে হয় এবং তারা পুলিশের জেরা সামলে নেওয়ার পর তারা ছাড়া পায় এবং ঠিক তার পরের দিনই অর্ঘ্য এবং শুভদীপ সেই বাড়ি ছেড়ে দেয়। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম, মানে একজন মা তার মেয়েকে মারতে গিয়ে মেরেই ফেলেছে। আমার তো মনে হয় তিনি আগে থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ধরা পড়ার পর পাগল হয়ে গেছেন এটা আমার মানতে একটু অসুবিধেই হচ্ছে। তিনি আগে থেকেই মানসিক রোগী ছিলেন, এটা আমার ধারণা। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা অবশ্যই আমাদের ঘটনা আমাদের চ্যানেলকে একটু বেশি করে শেয়ার করে দিও, যেরকম তোমাদেরকে আগেই বললাম। আর এবার সময় হয়ে গেছে তোমাদেরই কিছু মূল্যবান কমেন্ট পড়ে নেবার পালা। চলে যাবো একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে সুদেশনা সিনহা রয়, লিখেছে দুটো ঘটনাই দুর্দান্ত ছিল। কমেন্ট করেছে কাকলি পাত্র অজন্তা হোড়, লিখেছে দুটো ঘটনাই অসাধারণ ঘটনা, দ্বিতীয় ঘটনাটা একদম অন্যরকম, নতুনত্ব আছে। কমেন্ট করেছে শ্রীজীব মণ্ডল, চুমকি ঘোষ, স্বপ্না বাজল, তন্ময় মণ্ডল। নো ওয়ান লিখেছে উন্মেষ মানেই অসাধারণ ঘটনা, আরো উন্মেষকে বলো ঘটনা পাঠাতে, এইভাবেই চালিয়ে যাও রাজদা, পাশে আছি সব সময়। কমেন্ট করেছে বুবুন ঘোষ। মিষ্টি অফিসিয়াল SJ ব্লগ লিখেছে চলে এলাম ঘটনা শুনতে, কানে হেডফোন দিয়ে শুনছি, খুব ভালো লাগলো ভাই, অসাধারণ ছিল ঘটনাটা, খুব ভয় লাগছিল। কমেন্ট করেছে অভি স্টুডিও, রাজ সর্দার, অমিতা ঠাকুর, মোহাম্মদ মঞ্জু, অন্তিম স্যাড মুভমেন্ট, নন্দিতা পাল, একলা পথের পথিক রে ভাই, মামনি শ। শুভজিৎ রাউত লিখেছে হাই দাদা, কেমন আছেন আপনি? আমি একটা গল্প বলতে চাই, আসলে এটা গল্প নয়, আমার জীবনের ঘটে যাওয়া একটা ভয়ানক দুর্ঘটনা। আমি চাই আপনার মাধ্যমে সবাইকে জানাতে, প্লিজ রিপ্লাই করুন। অবশ্যই ঘটনা তুমি পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 9432129921। এই নম্বরে তুমি ঘটনা পাঠিয়ে দিতে পারো এবং আমাকে মেলও করতে পারো। কমেন্ট করেছে দীপ্তি বিশ্বাস, গীতা গোস্বামী, সৌজাত্য ঘোষ, লিখেছে তোমাকে স্যালিউট দাদা, হ্যাটস অফ, আর একদিন বলো না প্লিজ। কমেন্ট করেছে দীপান্বিতা গিরি, বৌমণি এবং আশিস কোলে।
এই সবকটা কমেন্টই এসছে অভিশপ্ত মূর্তি কুড়িয়ে পাওয়া জিনিস কেন বাড়িতে আনতে নেই প্রেতপক্ষের 307 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা। Sí, sí, no manches. Se le ve el cabello largo. Se le ve el cabello largo. ¡Hey! ¿Quién eres? Mira, 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 mira. Mira, 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 mira. No manches. ¡Hey! ¿Quién eres? ¿Es la Llorona? No, 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 no. Mira, mira, mira. Cabello largo. Cabello, el cabello, el cabello, el cabello. ¡Uy! No, 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 no. Uy, no manches. Son a las 3 de la mañana, cabrón. Mírala, jugando memes como siempre. No mames, no mames, mira esa madre. No mames. Si verga es eso. Acá parece que hace más frío, dice que no hace frío, es por algo, digamos. Mucho frío, acá arriba no está después. Pero sí, escúchate. Sí, boludo, para mí que por allá, o ahí, no sé. Mira, mira. Por acá era. No, boludo, ¿viste eso, boludo? ¿Viste eso? Ah, boludo. Aguantá, boludo, aguantá. Aguantá.